বিশিষ্ট ফরাসি ভাষাবিদ শ্রী চিন্ময় গুহর অবস্থান আমাদের মননের কেন্দ্রে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার অধ্যাপক, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন বেশ কিছুদিন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, এম্বাসি অফ ফ্রান্সের প্রকাশনা বিভাগের প্রাক্তন মহানির্দেশক। জীবনের শুরুতে প্রায় 2 দশক অধ্যাপনা করেছেন বিজয়গড়ের জ্যোতিষরায় কলেজে। দীর্ঘদিন ফরাসি ভাষায় শিক্ষাদান করেছেন আলিয়াস ফ্রসেজে এবং গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। বইয়ের দেশ সম্পাদনা ছাড়াও দেশ পত্রিকার পুস্তক সমালোচনার দায়িত্বে ছিলেন অনধিক 10 বছর। বইয়ের জানলা তার একটি জনপ্রিয় কলাম, যেখানে নিয়মিত বিদেশি সাহিত্যের পরিচয় পাওয়া যেত। 2008 সালে পেয়েছেন লীলা রায় পুরস্কার, 2010-এ ডিরোজিও বাইসেন্টিনারি অ্যাওয়ার্ড। ফরাসি সরকারের কাছে পেয়েছেন নাইটহুড দুবার। প্রথমবারে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে 2010 সালে, দ্বিতীয়বার 2013-তে। এবারে ফ্রেঞ্চ মিনিস্ট্রি অফ কালচারের তরফে। ফরাসি নাগরিক না হয়ে দুবার এই পুরস্কার পাওয়া যে কোনো ভাষার বিদ্বজ্জনের কাছে বিরলতম কৃতিত্ব। সম্প্রতি বেরিয়েছে তাঁর এক অসামান্য গ্রন্থ ঘুমের দরজা ঠেলে। বিশ্ব সাহিত্যের পরিচিতির অন্যতম এক দরজা এই গ্রন্থটি। প্রতিদিন পত্রিকার রোববার শীর্ষক পুস্তিকায় প্রকাশিত 64 রচনা আপাতত গ্রন্থভুক্ত। এখনও রবিবারে আমাদের অপেক্ষা থাকে চিন্ময় গুহর এই কলামে কোন নতুন দরজা আজ খুলে যাবে। এছাড়াও লা রোসেফুকোর মাক্সিম সংকলন, শীর্ণ তরুণ, ওয়্যার দ্য ড্রিমস ক্রস, কেন্দ্র ও অনুপস্থিতির মাঝখানে, চিলেকোঠার উন্মাদিনী প্রত্যেকটি গ্রন্থই পাঠকের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি রচনা করেন বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায়। মৃণাল সেন একবার তার সম্পর্কে বলেছিলেন, কত কথা, কত ভাবনা, কত প্রশ্ন, অন্তহীন ক্লান্তিহীন মননের এক চলমান স্রোত, তারই নাম চিন্ময় গুহ। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমাদের কালের গর্ব, মহীরুহ প্রতিম ব্যক্তিত্ব ভাষাবিদ। শেষে একটু বিভাবের সঙ্গে তার সম্পর্কের কথা বলি। 1991 সালে তাঁর অনুদিত রমারলার নাটক দাঁত প্রকাশিত হয়েছিল বিভাবের পুজো সংখ্যায়। সেই থেকে লেখক চিন্ময় গুহর সঙ্গে বিভাব পত্রিকার সম্পর্কের শুভ সূচনা। ব্যক্তিমানুষটিও প্রয়াত প্রধান সম্পাদক সমরেন্দ্র সেনগুপ্তর বিশেষ প্রিয়পাত্র ছিলেন, প্রিয়পাত্র আমাদের সকলেরই। আনন্দের কথা, সেই সুসম্পর্ক আজও বহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে তাঁর বক্তৃতা। রমা রলার 150 প্রাক্কালে এবারের বক্তৃতার বিষয় 150 রমা রলা ও আমরা। বক্তৃতা উনি এখনই শুরু করবেন। তার আগে আবার আমাদের বিনীত অনুরোধ, মুঠোফোনটি ঘুমন্ত বা নিষ্ক্রিয় রাখবেন। বক্তৃতার মাঝখানে ফোন বাজলে যে মনোসংযোগে বিঘ্ন ঘটে তা আপনারাও নিশ্চিত জানেন। এই বক্তৃতার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। তাই আজ এখানে যে আপনারা এসেছেন সেজন্য আভূমিনত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর একটি ছোট্ট কথা, এই অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা কোনো প্রশ্নোত্তর পর্ব রাখিনি। ধন্যবাদ। সমরেন্দ্র সেনগুপ্ত আমার প্রিয়তম কবিদের একজন, একথা ওকে অনেকবার বলেছি এবং মাঝে মাঝে আমি নিজেকে বলি, এবং আমার মনে হয় যে তার যথাযোগ্য মূল্যায়ন যে হয়নি সেটা আমাদের সকলের অপরাধ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনাদের অনেকেরও মনেও সন্দেহ নেই, আমি জানি, যে ওর স্মারক বক্তৃতা দেওয়ার যোগ্যতা আমার নেই। ওরা ছিলেন মহীরুহ, সেই প্রজন্মের কবি শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায় এখানে আছেন, আরও অনেক গুণীজন আছেন। আমরা সকলেই জানি যে বিভাবের মতো কাগজ, যেখানে কি বেরোয়নি, রামধনুর মতো তার রেঞ্জ। আমি ওখানে সিগনেট প্রেসের টুকরো কথা সংকলন পড়েছিলাম, যেটা সোনা নয় হিরে দিয়ে মাথিয়ে রাখার মতো, এখনো আছে।
এরকম অসংখ্য কল্লোলের প্রথম সংখ্যা ভাবা যায় কারোর মাথাতে আসবে। এইরকম এত ক্রিয়েটিভ, অন্যান্য ছোট পত্রিকাকে ছোট না করে বলা হয় যায় যে তাদের চেয়ে অনেক বেশি স্পেস তৈরি করতে পেরেছিলেন, যেটা উনি সতত, ওর যে প্রচণ্ড বলিষ্ঠ ব্যক্তিত্ব, সেটা কখনো উনি একটু ক্ষান্ত হননি। আর ওর কবিতা, তার সামাজিক প্রাসঙ্গিকতা যে কত, এবং তার নান্দনিক গুণ, সেটা আমরা এক্ষুনি দেখলাম, শুনলাম। তো আমি আপনাদের কাছে আমার বিনীত বক্তব্য পেশ করছি। আমি হোমার রোল্যান্ডকে নিয়ে সারা পৃথিবীতে বারবার বলি, অনেক সময় আমার ছাত্র বা শিষ্যরা বন্ধুরা বুঝতে পারে না কেন। আমি এখানে অন্য কিছু নিয়ে বলতে পারতাম, হয়তো জন পল সার্ত্রে বা অন্য কিছু, কিন্তু তা করছি না, বারবার ফিরে আসছি এখানে। এই গত 1 বছরের মধ্যে প্যারিসে দুবার, একবার সরবন বিশ্ববিদ্যালয়ে, একবার অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে, এবং ভারতবর্ষের নানা জায়গায়, কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়, নানা জায়গায় আমি এই বিষয়ে বলি, এবং বলতে বলতে তাকে নতুন করে আবিষ্কার করি। কেন, সেটা আপনারা বুঝতে পারবেন। মানে যখনই আমি ওর কাছে আসি, আমার বিতোষক ভট্টাচার্যের কবিতার লাইন মনে পড়ে, এসেছি জলের কাছে পীড়িত খরার দেশ থেকে। যখন আমাদের চতুর্দিকে প্রহর জোড়া ত্রিতাল, যখন ভাষার জখম থেকে রক্ত পড়ছে, মৃত্যু উপত্যকা থেকে উঠে আসছে বিষ, যখন শঙ্খ ঘোষের লাইন, দেশ আমাদের আজও কোনো, দেশ আমাদের আজও কোনো, দেশ আমাদের আজও কোনো মাতৃভাষা দেয়নি এখনো, তখন এই বিরাট পৃথিবীর আর এক প্রান্তে আমি যাই তাঁর কাছে, যিনি 2 দেশ, 2 মহাদেশ, 2 গোলার্ধের মধ্যে বানিয়ে তুলতে চেয়েছিলেন রূপকথার এক সেতু, যা আজকের এই শিষ্ণদরতন্ত্রী সময়ে এক পুরাণ কথা বলে মনে হয়। কোথায় আলো, কোথায় ওরে আলো? আমি তাকে দেখতে পাচ্ছি তার ঘরে, সমুদ্রের মতো বিরাট জেনিভা হ্রদের পাশে, সুইজারল্যান্ডের আল্পস পর্বতের পায়ের সামনে, ভিলা অলগার দোতলায় জানলায় আলো জ্বলছে। সেখানে বসে একমনে ঝুঁকে পড়ে লিখছেন দীর্ঘকায়, রোগা, ভঙ্গুর একজন মানুষ। তাঁকে দেখতে 1623 সালে লন্ডনে প্রকাশিত শেক্সপিয়রের ফোলিও এডিশনের প্রতিকৃতির মতো, অথবা রাফায়েলের আঁকা এক রোমান কার্ডিনালের মতো, যার ঈগল পাখির মতো তীক্ষ্ণ, গভীর ও সমুদ্র নীল চোখ। তার পাশে কয়েকটি বই আগুনের মতো জ্বলছে। কার লেখা বই পড়ছেন তিনি? 5টি উপন্যাস, 10টি আত্মজীবনী, 60 খণ্ড চিঠিপত্র, 10টি সঙ্গীত বিষয়ক গ্রন্থের রচয়িতা, সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি অনুদিত গ্রন্থের লেখক, গত শতাব্দীতে অন্যতম সর্বাধিক অনুদিত গ্রন্থের রচয়িতা। তিনি ঝুঁকে পড়ে সুইজারল্যান্ডে কার বই পড়ছেন? স্পিনোজার, টলস্টয়ের। যে টলস্টয় একমাত্র রোমাওলাকে চিঠি লেখার যোগ্য বলে মনে করেছিলেন 20 শতকে। না, আমি চমকে উঠে দেখি গোরা, রোমাওলা গোরা পড়ছেন। এবার পড়বেন চতুরঙ্গ, যা ফরাসিতে অনুবাদ করবেন তার বোন মাদলেন রোল্যান্ডের সঙ্গে, যিনি রবীন্দ্রনাথের কাছে বাংলা শিখেছেন।
গত বছর তার নোবেল পুরস্কারের 100 পূর্ণ হয়েছে। রোল্যান্ড নোবেল পুরস্কার পান 1915 সালে, রবীন্দ্রনাথের পরের বছর 14 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। পরস্পরের অজ্ঞাতে ওরা এক তরঙ্গ দ্রাঘিমায় গেছিলেন মিশে, রাগিনী রেখার মতো। কিন্তু আজ এই বছর তার জন্মের 150 বর্ষ। কিন্তু এক ক্রমক্ষীয়মান মনীষার জগতে কোথাও কি কোনো স্থান আছে তার? কোথাও। কলেজের বন্ধুরা রোল্যান্ডকে বলতো un volcan sous la glace, un volcan sous la glace, এক বরফে ঢাকা আগ্নেয়গিরি, une froideur brûlante, এক জ্বলন্ত শীতলতা, আপাত কোমলতার আড়ালে জ্বলছে এক আত্মা, ভয়ঙ্কর আবেগে যা ফেটে পড়ে। নিচু গলায় কথা বলেন, অপরকে বোঝাতে বিশ্বাস করাতে পারেন, কণ্ঠস্বর শ্রোতাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। জান ক্রিস্টোফ উপন্যাসের শেষে ক্রিস্টোফ নদী পার হচ্ছে। 10 বছর ধরে লেখা হয়েছিল জান ক্রিস্টোফ, আপনারা জানেন। কালিদাস নাগের মেমোয়ার্সে পড়েছি স্মৃতিকথায় যে রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত জান ক্রিস্টোফের কপিটি কালিদাসকে পড়তে দেন। অর্থাৎ রবীন্দ্রনাথ জান ক্রিস্টোফ পড়েছিলেন রনার সঙ্গে দেখা হওয়ার অনেক আগে, নোবেল পুরস্কারেরও আগে, নিজের নোবেল পুরস্কার। জান ক্রিস্টোফের শেষে ক্রিস্টোফ নদী পার হচ্ছে, 10 খণ্ড। শেষ খণ্ডের নাম লা নোuvelle journée, নতুন দিন, দ্য নিউ ডে। 10 বছর ধরে লেখা হচ্ছে। সারা নদী পার হচ্ছে, সারা রাত স্রোতের বিরুদ্ধে হেঁটেছে তারা। সোনালী আকাশে অদৃশ্য সূর্যের আভাস। ক্রিস্টোফ পিছে করে যে শিশুটিকে বয়ে এনেছে তাকে বলে, nous voici arrivés, comme tu étais lourd, enfant, qui es-tu? আমরা এসে গেছি, কি ভারী রে তুই, খোকা তুই কে? জান ক্রিস্টোফের শেষ পংক্তি। Et l'enfant dit, je suis le jour qui va naître. শিশুটি বলে, আমি সেই দিন যার জন্ম হচ্ছে। Je suis le jour qui va naître. জান ক্রিস্টোফ উপন্যাসের শেষ পৃষ্ঠায় রোল্যান্ড লিখেছেন, une humanité nouvelle à refaire. নতুন এক মানবতা তৈরি করতে হবে, এক মানব জাতি তৈরি করতে হবে। আমি আমার অতীত আত্মাকে বিদায় জানাচ্ছি, আমি তাকে পুরনো খামের মতো ছিঁড়ে ফেলছি। La vie est une suite de mort et de résurrection. La vie est une suite de mort et de résurrection. Life is a series of deaths and resurrections. Mourons Christophe, mourons pour renaître. চলো ক্রিস্টোফ, আমরা মরে যাই নতুন করে জন্ম নেব বলে, নতুন করে বেঁচে উঠব বলে। রোল্যান্ড। এইবার আমি ফিরে যাই এই রোলার মন কি করে তৈরি হলো, এই অন্যরকম মন, যে মন উপনিবেশিকের মন নয়। ভারতবর্ষের মানুষ যেমন ধরা যাক, ভারতবর্ষের মানুষই যে রোলার ভক্ত তা কিন্তু নয়। আমাদের অসম্পূর্ণ শিক্ষার কারণে, নানা কারণে আমাদের জানা হয়নি যে রোলার ভক্ত সারা পৃথিবীতে। জাপানে 43 খণ্ডে রোলার সমগ্র রচনা পাওয়া যায়, যা বহুবার পুনর্মুদ্রিত। আমাকে বলেছেন আমার বন্ধু কানাবে নাকামুরা বা নিশিনারি, সারা পৃথিবীতে, বুলগেরিয়াতে ধরা যাক, জার্মানিতে ধরা যাক, ইটালিতে ধরা যাক, কর্সিকাতে ধরা যাক, চীনে ধরা, সোয়ান ফ্লোরির কাছে শুনেছি আমি। প্রত্যেক দেশে, চীনে আমার রোল্যান্ড, বুলগেরিয়ায় আমার রোল্যান্ড, সুইডেনে আমার রোল্যান্ড, জার্মানিতে আমার রোল্যান্ড, ভারতবর্ষে আমাদের রোল্যান্ড, আমাদের গান্ধীজির প্রথম জীবনীকার মহাবিশ্বে 1924 সালে, যে এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ জীবনী। গান্ধীজি বলেছেন, আমি আপনার যোগ্য হওয়ার চেষ্টা করছি। Mon maître, my master.
রবীন্দ্রনাথের সঙ্গে তার বন্ধুত্বের কথা আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ বলেছেন, সারা বিশ্বে যে কজনের সঙ্গে আমার দেখা হয়েছে বাসাতে, তাদের মধ্যে ওকেই আমার আত্মার আত্মীয় মনে হয়েছে। Of all the men I met in the West, he seemed to be closest to my heart. ইংরেজিতে লিখছেন, he seemed to be closest to my heart. কে বলছেন? যিনি সারা পৃথিবীর নয়নের মণি হয়েছিলেন একটা মুহূর্তে, সারা পৃথিবীতে পূজিত। তিনি কার কথা বলছেন? আন্দ্রে জিদের কথা বলছেন, তার বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার জয়ী অনুবাদক? না। হিমেনেসের কথা বলছেন? না। WBS এর কথা বলছেন? না। অন্য কারুর কথা বলছেন? না। কার কথা বলছেন? রোম্যান রোল্যান্ড। সেই মানুষ আমাদের রোল্যান্ড, যেমন সেরকম পৃথিবীর রোল্যান্ড। এই মনটা তৈরি হলো কি করে, যে মন আমরা পাইনি পাশ্চাত্যে? মনে রাখবেন যে ভারতবর্ষ থেকে মানুষ যখন পাগলের মতো ছুটেছে, আমি কয়েক বছর আগে একাধিকবার গিয়েছি যেখানে উনি থাকতেন, সুইজারল্যান্ডে, ভিলনোভে, জেনিভা হ্রদের পাশে। কি দুরূহ সেই পথ, সহজ নয়। জেনিভা থেকে দূরে যেতে কিন্তু যথেষ্ট কষ্ট হয়, সরাসরি যাবার কোনো উপায় নেই উড়োজাহাজে। তবু সেখানে যাচ্ছেন 20-এর দশকে এবং 30-এর দশকে। কারা? রবীন্দ্রনাথ যাচ্ছেন। দেখা হয়েছে 3 বার। একবার প্যারিসে, কয়েকদিন পর পর। প্যারিসে তো একমাত্র একজনকেই উনি খুঁজছেন, রবীন্দ্রনাথ। রাস্তা দিয়ে হাঁটছেন, মোপারনাসের রাস্তা দিয়ে, বুলভার দু মোপারনাস। রবীন্দ্রনাথের সন্তান, ছেলে রথীন্দ্রনাথ তার জীবনী, আত্মজীবনী অন দ্য এজেস অফ টাইম, তাতে লিখেছেন, আমি এবং বাবা খুঁজছি রবীন্দ্রনাথ রোল্যান্ডকে। রাস্তার লোক উত্তর দিচ্ছে না, ঐতিহাসিক কারণে। কিন্তু রবীন্দ্রনাথ রোল্যান্ডের সঙ্গে দেখা না করে বাড়ি ফিরবেন না। পরে দেখা হয় 1926 সালে মুসোলিনি কেলেঙ্কারির পর, জুলাই মাসে গোড়ায় এবং জুন মাসের শেষে 1926 সালে, এবং 1930 সালে জেনিভায় দেখা হয়। রোল্যান্ডকে ভিলনোভ থেকে গাড়ি করে, অসুস্থ রোল্যান্ডকে যেতে হয় রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। গান্ধী আসেন 1931 সালে, আপনারা জানেন, ওইখানে ভিলনোভে। যাকে দেখতে যান রামানন্দ চট্টোপাধ্যায়, আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পাদক গত শতাব্দীর, আমাদের দীর্ঘকায়তম সম্পাদক, আমাদের শ্রেষ্ঠ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বারবার গেছেন রোল্যান্ডের সঙ্গে দেখা করতে। এবং গেছেন রাজেন্দ্র প্রসাদ, গেছেন সুভাষচন্দ্র বসু বারবার, গেছেন জওহরলাল নেহেরু তার শিশুকন্যাকে নিয়ে। কেন যাচ্ছেন তারা? তারা তো কখনো কোনো ব্রিটিশ বড় সাহিত্যিকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন না। ইট ওয়াজ পার্ট অফ এ কোয়েস্ট অফ অ্যান অল্টারনেটিভ ডিসকোর্স। এক বিকল্প ভাষ্যের সন্ধানে ভারতবর্ষের মানুষ চলেছে ইংরেজ প্রভুর কাছে নয়, ফরাসি দেশের একজন মানুষ তার কাছে, যিনি সাহিত্যিক, যিনি নাট্যকার, যিনি জীবনীকার, যিনি সঙ্গীত বিশেষজ্ঞ, যিনি অ্যাক্টিভিস্ট, যিনি তার নিজের ভাষায় je suis un homme complètement désintéressé, je suis un homme complètement libre et complètement désintéressé। সেই মানুষ যিনি তার নিজের ভাষায় I am completely free and completely disinterested, completely free and completely disinterested, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে ভারতবর্ষের মানুষ, যেরকম যাচ্ছে জাপান, চীন, রাশিয়ার মানুষ, যেমন যাচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক, লাতিন আমেরিকা থেকে। সেই মানুষের মনটা তৈরি হলো কি করে? রবীন্দ্রনাথের চাইতে আপনারা জানেন 5 বছরের ছোট বয়সে, গান্ধীর চেয়ে 4 বছরের বড়, WBS চেয়ে 1 বছরের ছোট। রোম্যান রোল্যান্ড জন্ম 1866, মৃত্যু 1944, নোবেল পুরস্কার 1914। এই মনের গঠনের সন্ধানে আমি যাচ্ছিলাম। গঠনের সন্ধানে যেতে গিয়ে মনে হলো এমন কিছু বলা যায় যা আজ ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। কাজেই এই আগুনে ঢাকা, বরফে ঢাকা আগ্নেয়গিরি, এই জ্বলন্ত শীতলতা যদি আজ 2016 সালে আমাদের এই মৃত্যু উপত্যকায় নতুন কিছু আলো দেন। খুঁজতে খুঁজতে আমি যাচ্ছি ড্রেফুস কেলেঙ্কারির কাছে, l'affaire de Dreyfus। ফ্রান্সে এই ঘটনাটি ঘটেছিল। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ তা তৈরি করে দিল
ভবিষ্যতের চিন্তার রূপরেখা, চিরকালের মতো, হয়তো কয়েক সহস্র শতাব্দীর মতো। ড্রেফুস কেলেঙ্কারি, l'affaire ড্রেফুস, ছিল একটি ভয়ঙ্কর রাজনৈতিক ঘটনা, যা আপনারা অনেকে জানেন, যা 1894 সালে সমগ্র ফ্রান্সকে বিভাজিত করে দেয় এবং খুব কম করে 12 বছর ধরে উঠে আসে ক্লে দো লাভা, ইতিহাস থেকে উঠে আসে, মাটির নিচ থেকে উঠে আসে, স্নায়ু থেকে উঠে আসে, ধমনী থেকে উঠে আসে, চোখ ঢেকে দেয়। ওই কেলেঙ্কারিকে রাষ্ট্রীয় অবিচারের এক আধুনিক ও সার্বিক প্রতীক হিসেবে ধরা যায়। বিচারের বাণীর নিভৃত কান্নার এই ঘটনায় দিস কমপ্লিট মিসক্যারেজ অফ জাস্টিস একটি প্রধান ভূমিকা গ্রহণ করে সংবাদপত্র এবং জনমত। 1894 সালে ঘটনাটি ঘটে এবং তারপরে অন্তত 12 বছর it rocked the magic hexagon, ষড়ভুজ ফ্রান্স, যার সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন, বিবেকানন্দ আমাদের মানুষ বলে তার কথাই বলছি, সারা পৃথিবীর সমস্ত মানুষ চিরকাল বলে এসেছেন। বিবেকানন্দ ইংরেজিতে লিখেছেন, পরে বাংলা করব, ফ্রান্স দ্য ফাউন্টেন হেড অফ মডার্ন সিভিলাইজেশন। ওর অনুবাদ যিনি করেছেন তিনি লিখেছেন, পাশ্চাত্য সভ্যতা গঙ্গার উৎস, গোমুখ, সেখানে স্বামী বিবেকানন্দের ভাষায় এই ফ্রান্স স্বাধীনতার আবাস, পরিব্রাজক এবং প্রাচ্য পাশ্চাত্যে রয়েছে। সেই ষড়ভুজে ফরাসি বিপ্লবের দেশে কি হলো? কেলেঙ্কারি শুরু হয় 1894 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ ফরাসি বিপ্লবের পরে যে রেইন অফ টেরর হয় রোবেসপিয়ের এর সময়ে, তার ঠিক 100 বছর পরে 1794 রেইন অফ টেরর, প্লাস de la Concorde, যার নাম ছিল বিপ্লবের এলাকা, প্লাস de la Révolution, প্যারিসে প্লেস অফ রেভলিউশন, সেখানে যখন দাঁতন ফরাসি বিপ্লবের রূপকারের মুন্ডচ্ছেদ করা হয়, গড়িয়ে পড়ে গিলোটিনে, কেটে গড়িয়ে পড়ে একটি বালতির ভেতর, সমস্ত জনতা দেখে আশ্চর্য হয়ে। তার 1 মাসের মধ্যে রোবেসপিয়েরের মুন্ড গড়িয়ে পড়ে একটি বালতির ভেতর। এই অদ্ভুত ঘটনা ঘটে। আমরা দেখি ফরাসি বিপ্লবের সন্তানেরা পরস্পরকে খাচ্ছে এবং তৎকালীন পৃথিবীর সবচেয়ে মহত্তম, সবচেয়ে স্বপ্নদীপময় বিপ্লব নষ্ট হয়ে যায়। ঠিক তার 100 বছর পরে l'affaire de Dreyfus। ক্যাপ্টেন আলফ্রেড ড্রেফুস নামে ফরাসি সেনাবাহিনীর এক আর্টিলারি অফিসারকে, যিনি আলজাসের মানুষ, যে আলজাস জার্মানির কাছাকাছি, ফ্রান্সের সেই অংশ, এবং ইহুদি, প্যারিসের জার্মান দূতাবাসে ফরাসি সামরিক তথ্য গোপনে পাচার করার বিশ্বাসঘাতকতার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর্টিলারি অফিসার ক্যাপ্টেন আলফ্রেড ড্রেফুসকে জার্মান দূতাবাসে, ফরাসি জার্মান সম্পর্কের কথা আপনারা সকলেই জানেন, ফরাসি দেশের ইতিহাসের অন্ধকারতম সময় হচ্ছে যখন জার্মান অকুপেশন হচ্ছিল প্যারিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কাজেই জাতশত্রু, যে 1871 সালে যে জার্মানি আলজাস এবং লোহেন অধিকার করে নেয়, সেই দেশকে তথ্য প্রচার করছে আমাদের দেশের একজন ইহুদি। ইহুদি কথাটা ওঠে কি করে? ফরাসি একজন বলা যেতে পারে, কিন্তু ইহুদি, যেন ইহুদি বলেই তাকে চিহ্নিত করা হচ্ছে। এবং আলজাসে থাকেন ও জার্মানির কাছে। ন্যাশনালিজম কি সাংঘাতিক তার ডানা বিস্তার করছে, লক্ষ্য করুন। বিশ্বাসঘাতকতার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং দ্বীপান্তরে পাঠানো হয়।
French Guiana, Devil's Island. He was sent to the Devil's Island in French Guiana in 1894, যেখানে তিনি 5 বছর কাটান। তারপর 1896 ইতিমধ্যে 2 বছর পরে 1896 সালে গুপ্তচর বিরোধী বিভাগের প্রধান জর্জ পিকার নিরপেক্ষ অনুসন্ধানে জানতে পারেন যে আসল অপরাধী কিন্তু আলফ্রেড ড্রেফুস নন। আসল অপরাধী ফার্দিনান্দ এস্তেরাজি বলে এক ফরাসি সেনাপতি, মেজর। সামরিক অফিসাররা এই নতুন তথ্য লুকিয়ে ফেলেন, রাষ্ট্র এই নতুন সত্য লুকিয়ে ফেলে, এবং একটি মিলিটারি কোর্ট ফার্দিনান্দ এস্তেরাজিকে 2 দিনের বিচারের প্রহসনের পর নিরপরাধী বলে খালাস করে দেয়। সামরিক অফিসাররা পুরো ব্যাপারটিকে কার্পেটের নিচে লুকিয়ে ফেলেন। এরপর সেনাবাহিনী মিথ্যে দলিল দস্তাবেজ সহ আলফ্রেড ড্রেফুসের নামে নতুন অভিযোগ দায়ের করে। Additional charges based on falsified documents. পুরো কেলেঙ্কারিটি চেপে দেওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, বিশেষত 13ই জানুয়ারি 1898 এক বিস্ফোরণের পর। পৃথিবীর ইতিহাসে এই বিস্ফোরণ চিরস্মরণীয়। 13ই জানুয়ারি 1898 যখন সাফল্যের তুঙ্গে থাকা নানা এবং জার্মিনালের ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা প্রথম, শুনলে আশ্চর্য হবেন, প্রথম জোলা 28 বছর সাহিত্যকর্মের পর গজদন্ত মিনার থেকে নেমে এসে ঘোষণা করেন, জাকিউস, আমি অভিযোগ করছি। ব্যানার হেডলাইনে ছাপা হয় l'horreur ভোর পত্রিকায়। রাষ্ট্রপতি ফেলিক্স ফোরকে লেখা 4500 শব্দের খোলা চিঠিতে এমিল জোলা লেখেন, এভাবে ফ্রান্সকে সেবা করছেন আপনি। আপনি তলোয়ার চালান, আমি কলম। ইতিহাস বিচার করবে কার জয় হবে। হিস্ট্রি উইল চুজ, l'histoire va choisir। 30,000 সার্কুলেশনের এই কাগজটি জোলার রচনার দিন সকালবেলায় 3 লক্ষ কপি বিক্রি হয় একদিনের মধ্যে। সমস্ত দেশ ফালা ফালা হয়ে যায়, সমস্ত দিক থেকে উঠে আসে সাপ, উঠে আসে রক্তবীজ, উঠে আসে অন্ধকার। কেউ চায় ন্যায় বিচার, ভুল হয়েছে, জোলা বলছেন আমরা বুঝতে পেরেছি। কেউ বলছেন এমিল জোলার শাস্তি চাই, দেশদ্রোহী। কেউ বলছেন, যেটা সবসময় আমাদের দেশে 2 দিন আগে হয়েছে, কিছুদিন আগে দিল্লির কথা ভাবুন, যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। ইউ স্ক্র্যাচ দ্য সারফেস অ্যান্ড ইট কামস আউট, দ্য পয়জন কামস আউট। বিষ উঠে আসবে পৃথিবীর যে কোনো প্রান্তে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিশ্বে। সবাই বলতে শুরু করলো, জোলা তো আসলে ফরাসি না, il n'est pas français. Bah écoutez, il n'est pas français, he is not French. কেন? উনি জিজ্ঞেস করেছেন যে একজন নিরপরাধ ব্যক্তিকে কেন এরকম করা হচ্ছে, রাষ্ট্র এরকম কেন করছে। লিবার্টি, এগালিতে, ফ্রাটার্নিতে, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটির দেশে এই প্রশ্ন উঠছে। 13ই জানুয়ারি জোলার আর্টিকেল, j'accuse, I accuse। ঠিক 2 দিন পরে 15ই জানুয়ারি le temps দ্য টাইম কাগজে নতুন বিচারের দাবি করেন শিল্পী সাহিত্যিকরা। একদিনের মধ্যে তারা সকলেই গজদন্ত মিনার থেকে নেমে আসেন, সেই কাগজে সই করেন। le temps খবরের কাগজে প্রথম পৃষ্ঠায়, সমস্ত পৃষ্ঠা জুড়ে এমিল জোলা, অ্যানাতোল ফ্রান্স, পাস্তুর ইনস্টিটিউটের আধিকারিক বিজ্ঞানী এমিল ডুক্লো, তরুণ সাহিত্যিক মার্সেল প্রুস্ট। আশ্চর্য, প্রুস্ট হারিয়ে যাওয়া সময়ের সন্ধানের মহা ঔপন্যাসিক
তখন শুধুই তরুণ, তিনি সই করেন শিল্পী, ইমপ্রেশনিস্ট শিল্পী ক্লোদ মনে, সই করেন বিশ্ববরেণ্য সমাজবিজ্ঞানী এমিল দুরখাইম, ঐতিহাসিক গ্যাব্রিয়েল মনো। 20শে জানুয়ারি, কি তাড়াতাড়ি ঘটনাগুলি ঘটছে, 1898, 13ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 20শে জানুয়ারি। 20শে জানুয়ারি দক্ষিণপন্থী রাজনীতিবিদ, নেতা, চেম্বার অফ ডেপুটিজ, ধরা যাক পার্লামেন্ট, সেখানে আলবের de Munet জোলার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনেন। ভাবুন, মূল বিষয়টা কিন্তু সরে গেছে। Zola, how dare he? Comment ose-t-il parler contre la France? Comment ose-t-il? How does he dare to speak against the land of liberty and equality? এবং 312-22 ভোটে জোলার শাস্তির দাবি গৃহীত হয়। 23শে জানুয়ারি, 3 দিনের মধ্যে, জর্জ ক্লেমেন্সো ড্রেফুস কেলেঙ্কারি প্রসঙ্গে সর্বপ্রথম একটি শব্দ ব্যবহার করেন পৃথিবীর ইতিহাসে, ইন্টেলেকচুয়াল, যে শব্দটি ফরাসি থেকে আগুনের মতো সমস্ত ভাষায় চলে আসবে, ইংরেজিতে তো বটেই। Intellectuel, intellect, intellectuel. Ce sont des intellectuels, এই মানুষগুলোই নির্ধারণ করবে আমাদের জীবন। সুতরাং শব্দটি ব্যবহৃত হয়, সরকারের ওপর চাপ দেওয়া হয় নতুন করে ড্রেফুস এর কেলেঙ্কারির বিচারের জন্য। ড্রেফুসপন্থীদের বিরুদ্ধে ইতিমধ্যে ইহুদি বিরোধী পত্রিকা, অ্যান্টিসেমিটিক পত্রিকা লা লিbre parole, নামটা কি অদ্ভুত আইরনিক দেখুন। ইহুদি বিরোধী পত্রিকার নাম হচ্ছে মুক্ত কথা, ফ্রি স্পিচ। সেই ফ্রি স্পিচ, যা আসলে ফ্রি স্পিচ নয়, তার কর্ণধার এডুয়ার্ড ডুমো সরব হন। And the whole thing encouraged radicalization. দুটি শিবিরে বিভাজিত হয়ে যায় ফরাসি দেশ, আমরা ওরা, যা একটি কর্কট ব্যাধির মতো সমস্ত শরীরকে আক্রমণ করে। ফরাসি রাজনীতি তিক্ত হয়ে ওঠে। একদিকে মুক্ত চিন্তার প্রয়াস, ভলতেয়ারের দেশে, রুসোর দেশে, মন্টেইনের দেশে, খাবলের দেশে, ভিক্টর হুগোর দেশে, দাঁতোর দেশে। অন্যদিকে আলসাস লোরেন ঘটিত কারণে জার্মানির প্রতি ঘৃণা, ইহুদিদের প্রতি বিদ্বেষ এবং মিথ্যে জাতীয়তাবোধের বোধ, ফলস কনস্ট্রাক্ট অফ ন্যাশনাল। ড্রেফুসপন্থী মানেই তিনি রাষ্ট্রবিরোধী। দুটি শব্দ তৈরি হয়, ড্রেফুজার, ড্রেফুসের দলে, অ্যান্টি ড্রেফুজার, ড্রেফুসের বিরুদ্ধে। অর্থাৎ মূল প্রশ্নটি সরে গেছে। ড্রেফুস কিন্তু এখনো নির্বাসনে, যতই তিনি নিরপরাধী হন, সম্পূর্ণ নিরপরাধী। একদিকে ন্যায় বিচার ও সত্যের প্রশ্ন, কোয়েশ্চেনস অফ জাস্টিস অ্যান্ড ট্রুথ, যার জন্য ফ্রান্স চিরকাল দাঁড়িয়েছে। রোমান রোল্যান্ড ও জান পল সার্ত্র যার প্রতীক হয়ে উঠবেন বিংশ শতাব্দীতে। অন্যদিকে তথাকথিত দেশের ডিফেন্স অব দ্য কান্ট্রি, সেটা খুব গুরুত্বপূর্ণ, সমাজ সংরক্ষণ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্ন। জাস্টিস ও ট্রুথের প্রশ্নে ড্রেফুস কেলেঙ্কারি ও বুদ্ধিজীবীদের প্রতিরোধের তুঙ্গ মুহূর্তে ফরাসি দেশে এই নতুন শব্দের জন্ম হয়, ইন্টেলেকচুয়েল, যারা ভলতেয়ার, ভিক্টর হুগোর উত্তরসূরি, যাদের হস্তক্ষেপে সংঘাত বাঁধে রাজপন্থী, মোনার্চিস্ট, ক্যাথলিক্স, কনজারভেটিভস এ ন্যাশনালিস্টদের মধ্যে, জাতীয়তাবাদীদের সঙ্গে মুক্তচিন্তক সমাজবাদীদের। ফরাসি বিপ্লবের গণতান্ত্রিক মূল্যবোধকে, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি, নতুন করে যাচাই করার প্রশ্ন তোলা হয়। It's time to review the ideal of liberty, equality and fraternity, যেটা অবশ্য ফরাসি দেশেই সম্ভব। জাতীয়তাবাদীদের মতে বুদ্ধিজীবীদের ইহুদি প্রেম দেশের সর্বনাশ করতে চলেছে। মরিস বারেস জাতীয়তাবাদের
প্রধান ধ্বজা যার হাতে, তারা বলেন এরা তো ডেকাডেন্ট আউটসাইডার। যারা প্রশ্ন করছে দেখুন, আর কিচ্ছু করা হয়নি, শুধু বলা হয়েছে এই লোকটি নির্দোষ, একে ছেড়ে দাও। কিন্তু লোকটি তো ইহুদি, ছেড়ে দেওয়া হবে কেন? লোকটি তো একবার সত্য যাচাই করা হচ্ছে না, কিন্তু বিষ উঠে এসেছে। বাগাইস বলছেন এটা ডেকাডেন্ট আউটসাইডার, দেখাসিনে, এরা বহিরাগত। কি করেছেন? এটা কমপ্লেন করেছেন বহিরাগত। কে বহিরাগত? এমিল জোলা, নানা এবং জার্মিনারের লেখক, যার পাঠক খুব কম করে অনুমান করুন 48 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 90% মানুষ। ফ্রান্সে বই বিক্রির সংখ্যা আপনারা সকলেই জানেন, এখন 65 মিলিয়ন। ডিকশনারি বিক্রি হয় তার কাছাকাছি, প্রত্যেক বছর একই ডিকশনারির নতুন সংস্করণ। পড়ুয়ার দেশ, কবিতার দেশ, পাঠের চিন্তার দেশ, জ্ঞানের দেশ। সেমিকালচারড পয়জনড মাইন্ড, বিষাক্ত হয়ে গেছে এই ছেলেগুলো। রেফিউজার যারা, রেফিউজের পক্ষে কথা বলছে, তারা বিষাক্ত। বললেন, তিনি বলতে দ্বিধা করেননি যে ন্যাশনালিজম ইজ এ কাল্ট অফ দ্য সেলফ, le culte du soi, কাল্ট অফ মাই সেলফ। এটা বলতে উনি দ্বিধা করছেন। এত বড় একটা কথা, এইভাবে জ্বলছে ফরাসি দেশ। আর আমাদের হোমার রোল্যান্ড, নিজানের এক গ্রামের ছেলে, ছোটবেলা থেকে অসুস্থ। একবার প্রচন্ড শীতে তাকে বারান্দায় ফেলে রেখে পরিচারিকা গিয়েছিল সঙ্গীতের অনুষ্ঠান শুনতে। সারা রাত সেখানে ছিল, সারা জীবনের মতো সে পঙ্গু হয়ে যায়। প্রতি মাসে তাকে নার্সিং হোমে যেতে হয়। যদিও নোবেল পুরস্কারের টাকা কাউকে না বলে সন্তর্পণে রেড ক্রসকে দিয়ে দিয়েছিলেন 1915 সালে। লা রোচফুকো তার ম্যাক্সিমে বলেছেন, প্রকৃত বীরত্ব হলো লোকজনের চোখের আড়ালে তা করতে পারা। আমরা পরে জেনেছি। সেই হোমার রোল্যান্ড দেখছেন কি হচ্ছে চোখের সামনে, এই নাটক। আপনারা অনেকেই জানেন যে হোমার রোল্যান্ড উপন্যাসের আগে আগে লিখতে শুরু করেছিলেন নাটক। মনে করেছিলেন নাটকই তার প্রধান অস্ত্র, কিন্তু তাকে নাটক করতে দেওয়া হয়নি। সেই রোল্যান্ড দেখছেন ড্রেফুস কেলেঙ্কারি ক্রমশ প্রশমিত হয়ে আসছে। সত্যি সত্যি ওই ইন্টেলেকচুয়ালসের চাপে রাষ্ট্র আস্তে আস্তে মাথা নত করতে বাধ্য হইল। কারণ ইন্টেলেকচুয়ালরা তো জোলার মতো দীর্ঘকায়, প্রুস্তের মতো, ক্লোদ মনের মতো। সুতরাং আস্তে আস্তে বোঝা গেল 1906 সালের মধ্যে 12 বছর নির্বাসন থাকার পর যে ড্রেফুস নিরপরাধী, তার মুক্তি দেওয়া দরকার। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছিল যা তর্ক যখন কমে উঠল, জ্বলে উঠল আলো হোমার রোল্যান্ডের মনে। তিনি প্রথম দিকে দ্বিধাগ্রস্ত ছিলেন, বুঝতে পারেননি। সমস্যা তো নানা স্তরে হয়। আপনারা জানেন যে তার প্রথম স্ত্রী, যার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় এবং মন খারাপের থেকেই জাঁ ক্রিস্টোফের জন্ম, তিনি ছিলেন ইহুদি। কাজেই স্পষ্ট একটা নিরপেক্ষতার পক্ষে আসতে পারছিলেন না, নিরপেক্ষতায়। কিন্তু দেখতে পাচ্ছিলেন দুদলেরই দুর্বলতা। প্রত্যেক ইহুদি, তিনি লিখেছেন তার দিনপঞ্জিতে, ড্রেফুসের সততা সম্পর্কে আগে থেকেই নিশ্চিত, যেটা আমাদের দেশে হতে পারে। ধরুন আপনি হিন্দু মুসলমানের কনটেক্সটে, একটি হিন্দু যদি অপরাধী হয়, সমস্তরা ব্যাপারটি না জেনেও মনে করবে লোকটি নির্দোষ, বা মুসলমান মানুষটির ক্ষেত্রে সবাই। এই জিনিসটা বুঝতে পারছেন না, কেউ অবজেক্টিভ সত্যের দিকে যাচ্ছেন না, সবাই তাদের ব্যক্তিগত আত্মিক অনুভূতিকে সত্য বলে বিচার ধরে নিচ্ছেন। সুতরাং রোল্যান্ড লিখলেন লেলু নাটক, নেকড়েরা।
যেখানে 1793 সালের প্রেক্ষাপটে প্রথম ফরাসি বিপ্লবের পরের সময়ের প্রেক্ষাপটে দেখালেন যে অস্মিতা, পারস্পরিক সন্দেহের বীজ চিরকালই জাতিভাবনার মধ্যে ছিল। এবার রোমা রোলাঁ 10 বছর ধরে লিখবেন জাঁ ক্রিস্টোফ। ড্রেফুস যেন তাকে জাগিয়ে তুলল। জাঁ ক্রিস্টোফের শেষের কথা আপনাদের বলেছি। আপনারা কি জানেন যে জাঁ ক্রিস্টোফের প্রধান চরিত্র আসলে একজন জার্মান, ফরাসি নয়? রোলাঁর প্রতিবাদ অন্যভাবে আসে। সমস্ত ফরাসি দেশ চমকিত, প্রত্যেকে জার্মান বিরোধী, সকলে ভেতরে ভেতরে, বাইরে দেখা যাচ্ছে না, ভেতরে ভেতরে। কারা সে সময়ের বড় লেখক? কারা? একবার যদি 20 শতকের গোড়ার ফ্রান্সে আসেন, মনে হবে স্বপ্নের দেশে এসেছি। জিদ সেখানে আছেন, সেখানে প্রুস্ত আছেনই, সেখানে গিওম অ্যাপোলিনের আছেন, পিকাসোকে আমি ফরাসি বলবো, সবাই সেখানে আছেন, সেন্ট জন পেস আছেন। কিন্তু সকলেই ক্ষুব্ধ, ফ্রান্সের মানুষ বিশেষ করে। আলজাস লোরেন অধিকার করে নিয়েছে যে দেশ, এখানেও জার্মান। ড্রেফুসের কেলেঙ্কারির সময় জার্মান এম্বাসি ইন প্যারিস, সেখানে তথ্য পাচার করা হচ্ছিল, বলা হচ্ছিল। এখন বলা হচ্ছে সে কি এই লোকটা, তার উপন্যাসের নায়ক, 10 ভলিউম উপন্যাসের নায়ক জাঁ ক্রিস্টোফ ক্রাফট একজন জার্মান। সঙ্গে সঙ্গে বলা হলো তার আগের বছর ভাবা হয়েছিল যে ওকে একাডেমি ফ্রান্সেসের সদস্য করা হবে। যে একাডেমি ফ্রান্সেসের সদস্যপদ ভিক্টর হুগো প্রথমবার পাননি এবং শার্ল বদলেয়ার কোনোদিনই পাননি। রোমা রোলাঁ নোবেল পুরস্কার বিজয়ী, তিনি সেই পোস্টটি পাবেন। সেই সময় কাণ্ড, সবাই বলল দেয়ালে পোস্টার, রেনিগেড, টার্নকোট, ট্রেট, রনেগা, বিশ্বাসঘাতক, রেনিগেড। কে? রোমা রোলাঁ। জোলার উত্তরসূরিকে ধরেছে এখন মানুষ। এটা ফ্রান্সের ঘটনা, পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে পাশ্চাত্যে। রোলাঁ এরপর লিখলেন তার দ্বিতীয় মহাগ্রন্থ। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পর বইটি পড়ছেন এবং বন্ধু বান্ধবী সোফিয়া বের্তোলিনিকে বলছেন, তুমি বলছো ভালো কবিতা পড়বে? পৃথিবীতে তো এখন ভালো কবিতা একজনই লেখে, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কাইয়ে রোমা রোলাঁ 12 নম্বর খণ্ডে এই কথা বলা আছে। সেই মানুষ লিখলেন দ্বিতীয় বই, তার নাম au-dessous de la mêlée, above the mêlée, বলতে পারেন ডামাডোলের ঊর্ধ্বে। যা আশ্চর্যভাবে মিলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম লেকচার্সের সঙ্গে 1916 সালে জাপানের ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে। দুজনে পরস্পরকে না জেনে একই কথা বলছেন পৃথিবীর 2 প্রান্তে। একজন আন্তর্জাতিকতাবাদী রবীন্দ্রনাথ আর একজন আন্তর্জাতিকতাবাদী রোমা রোলাঁ। এ কি করে সম্ভব হলো এই আশ্চর্য সমাপতন? আমার জানা নেই। এরকম কি ঘটে? বিশ্বাস হতে চায় না। যেই এই হানাহানির ঊর্ধ্বে প্রকাশিত হলো 14 সালের 24শে ডিসেম্বর জেনিভার জার্নালে, সঙ্গে সঙ্গে সেই হিংসা ও বিদ্বেষের সূত্রপাত হলো যা ড্রেফুস কেলেঙ্কারির সময় হয়েছিল 1798 সালে। যেই তিনি দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রতি আক্রমণ হানলেন, আপনারা জানেন রবীন্দ্রনাথও, আপনারা যদি অনেকেই এখানে এত গুণীজন আছেন, ন্যাশনালিজম লেকচার্স দেখেন, পাওয়া যাচ্ছে ইংরেজিতে রবীন্দ্রনাথ সে বক্তৃতা দিয়েছিলেন, পাওয়া যাবে যে কোনো জায়গায়। সেখানে বক্তৃতা ছাত্ররা পড়েছে আমার, সেখানে ন্যাশনালিজমকে যে ভাষায় আক্রমণ করছেন রবীন্দ্রনাথ, সে ভাষা অত কড়া আক্রমণ আজও আমরা পারবো না, আমাদের তুনে সেই তীর নেই। রবীন্দ্রনাথ ন্যাশনালিজমকে অ্যানেস্থেশিয়ার সঙ্গে তুলনা করছেন। ওটা একটা অ্যানেস্থেশিয়া, বিষ যদি শরীরে ঢোকে সব নষ্ট হয়ে যাবে। রবীন্দ্রনাথ রুথলেস। রবীন্দ্রনাথ যখন আক্রমণ করেন, সে আক্রমণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
ইম্পেরিয়াল ইউনিভার্সিটির দর্শক ক্রুদ্ধ, কিচ্ছু এসে যায় না রবীন্দ্রনাথের। কৃষ্ণকৃপালনী রবীন্দ্রনাথের ইংরেজি জীবনীতে লিখছেন যে রবীন্দ্রনাথকে হত্যা করার কথা ভাবা হচ্ছে, গদ্দার পার্টির নির্দেশ আছে। এই লোকটি কি বলছে বাইরে গিয়ে? ইতিমধ্যে ফ্রান্সে আকাশ ভেঙে পড়ল। নয়নের মণি জাঁ ক্রিস্টোফ লিখেছিলেন একটা সময় অনেক পাঠকের, হঠাৎ খেয়াল হলো এই তো জার্মান নায়কের কথা বলছে। তারা এই আক্রমণের সামনে দাঁড়ালেন। রোলা দৃষ্টিবিভ্রম অবিচারের কথা বললেন 16টি নিবন্ধে। খোলা চিঠি, বইটার মধ্যে কতগুলি খোলা চিঠি আছে, গেরহার্ড হাউটমানকে লেখা খোলা চিঠি, আবেদন, ম্যানিফেস্টো, সাহিত্য সমালোচনা, রাজনৈতিক প্রতিবেদন। আশ্চর্য একটা বই, অজুদোলা মেলে ডামাডোলের ঊর্ধ্বে। জাস্ট লাইক নিখিলেশ। কোথা থেকে উঠেলেন এক ফরাসি নিখিলেশ, রবীন্দ্রনাথের নিখিলেশ। একই কথা বলছে সে, একই স্বরে সে কথা বলছে। পাশ্চাত্যে কোন নিখিলেশ সম্ভব? সম্ভব। রোমা রোলাঁ তা প্রমাণ করলেন, যদিও তিনি তখনও ঘরে বাইরে পড়েননি রবীন্দ্রনাথের। বিশ্বযুদ্ধে গণহত্যার মুহূর্তে রোলা বললেন সংকীর্ণতার কাল ব্যাধির কথা। Elle pèsera leur somme d'erreur, de mensonges et de folie haineuse. Elle pèsera leur somme d'erreur, de mensonges et de folie haineuse. One day history will settle the account of each nation at war with each other. It will weigh the sum of our errors, lies, and insane hatred. Romain Rolland ফিরে যাচ্ছেন তার মাস্টারমশাই এর্নেস্ট রোনার কাছে, যিনি লিখেছেন সে বিশ্ববিখ্যাত প্রবন্ধ নেশন কি, qu'est-ce qu'une nation, নেশন কি। আশ্চর্য, কোনো খবর না পেয়ে রবীন্দ্রনাথ আত্মশক্তিতে একটি প্রবন্ধের নাম লিখেছেন নেশন কি। They were re-examining the concept of nation, ন্যাশনালিজমের এই বিকৃত পরিবেশে, যা 2016 সালে আমাদের চতুর্দিক থেকে আক্রমণ করছে, পরিয়ে দিচ্ছে মিথ্যের চশমা। রোলাঁ একে বলছেন নতুন, ইয়া une nouvelle humanité à refaire, নতুন এক মানব জাতি তৈরি করতে হবে। মরে যাই ক্রিস্টোফ, মরে যাই নতুন করে জন্ম নেব বলে, জাঁ ক্রিস্টোফ। রোলাঁ কে বলছেন la guerre des cœurs et des esprits, হৃদয় মনের যুদ্ধ শুরু হবে আজকে থেকে। আপনারা জানেন যে ট্রিটি অফ ভার্সাই যখন সই করা হয় 1919 সালে, সেই একই বছর রবীন্দ্রনাথ এবং রোমাঁ রোলাঁ এবং আইনস্টাইন এবং বার্টন রাসেল সই করেন একটি স্বাক্ষরপত্রে যার নাম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য মাইন্ড এন্ড লা ডিক্লারেশন de l'indépendance de l'esprit। মুক্ত মনের স্বাক্ষরপত্রে সই করলেন রবীন্দ্রনাথ রোমাঁ রোলাঁকে না চিনে। তার মাত্র 2 সপ্তাহ আগে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ নাইটহুড প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে সাহিত্যিকেরও একটি বস্তু আছে, তার নাম মেরুদণ্ড। তার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তার নাইটহুড প্রত্যাখ্যানের কয়েকদিনের মধ্যে রোলাঁ চিঠি এলো উড়ে শান্তিনিকেতনে, আপনি কি জাহাজে আপনি কি সই করবেন মুক্ত মনের স্বাক্ষরপত্রে? এক মুহূর্ত ভাবেননি রবীন্দ্রনাথ, বললেন অফকোর্স, সই করে পাঠালেন। রোলাঁ একে বললেন কুলচুর কাম্প, নতুন সংস্কৃতি সংগ্রাম। অর্থাৎ ড্রেফুস কি রোমাঁ রোলাঁর দৃষ্টি প্রসারিত করেছিল দেশ কালোত্তর মহামানবের দিকে? Did petty nationalism lead him towards the Übermensch, the Nietzschean Übermensch? নিটশে কথিত সুপারম্যানের দিকে রোমাঁ রোলাঁ কি তখন গেলেন? লক্ষ্য করবেন রোলাঁর উপন্যাসের প্রধান চরিত্র জার্মান, আক্রমণ করছেন জাতীয়তাবাদকে। তার বন্ধু কারা? ফরাসি তাদের মধ্যে কে? আলবার্ট শোয়াইৎজার, আলবার্ট আইনস্টাইন, বার্টন রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর।
মহাত্মা গান্ধী, সিগমুন্ড ফ্রয়েড, ম্যাক্সিম গোর্কি, সবাই বিশ্বের মানুষ। রোলাং হয়ে উঠছেন সিটোয়েন দু মোন্ড, বিশ্ব মানব, ভেল্টবুর্গার বিশ্ব পথিক, রবীন্দ্রনাথের মতো। দুটি ছায়া বিস্তৃত হচ্ছে। রোলা বলছেন il faut respirer, নিঃশ্বাস চাই, নিঃশ্বাস, হাওয়া চাই, হাওয়া। il faut reprendre haleine, নতুন করে নিঃশ্বাস নিতে হবে। রোলাং এইভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছেন। রোলাং খুঁজছেন সুপারম্যান। সে সুপারম্যান কি ফরাসি? হ্যাঁ, উনি মিয়ে বলে ইমপ্রেশনিস্ট চিত্রকারের জীবনী লিখছেন। জীবনী লিখছেন কেন? উপন্যাসিক খুঁজছেন, কোয়েস্ট। কখন? যখন তার ভাষায় l'Europe tombe comme une pierre, ইউরোপ গড়িয়ে পড়ছে পাথরের মতো। বেথোভেনের জীবনী লিখছেন, তার প্রথম পৃষ্ঠায় রয়েছে বাতাসে পচনের গন্ধ। জানলা খুলে দাও। বেথোভেনের জীবনী। আসলে কি নিজেরই জীবনী লিখছেন বারবার? পৃথিবীতে এত মহা সাহিত্যিক আছেন, তাদের নাম আমাদের নখদর্পণে, কিন্তু কে লিখেছেন জীবনী? উপন্যাসের সুদর্শন চক্র নামিয়ে রেখে উনি এলেন জীবনীর দিকে। কেন? He questioned the frontiers, সীমানাকে প্রশ্ন করলেন। দেশের সীমা, জাতি ভাবনাকে নতুন করে ভাবার চেষ্টা, সেটা খুব প্রচন্ড গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। এখন তারপরে উনি লিখছেন মিকেলাঞ্জেলোর জীবনী, তিনি লিখছেন বেথোভেনের 3টি জীবনী, তিনি লিখছেন হান্ডেলের জীবনী। সঙ্গীতকার, রোলা তো সঙ্গীতের মানুষ। আপনারা সকলেই জানেন ছোটবেলায় সঙ্গীত তাকে বাঁচিয়ে তুলেছিল। এই কথাটা যদি আজকে না বলি সার্ধশতবর্ষে, তাহলে আমি সত্যভ্রষ্ট হব। ছোটবেলায় জাঁ ক্রিস্তফে এক বালকের বর্ণনা আছে ছোটবেলায়, যেন সেটা রোলার ছোটবেলা। কেন উনি হান্ডেলে বায়োগ্রাফি লেখেন যখন পৃথিবী জ্বলছে? কেন উনি লেখেন বেথোভেনের বায়োগ্রাফি? একবার না লিখে ছুঁয়ে ফেলে দেন, আবার লেখেন। কেন? নাম দেন le chant de la résurrection, পুনরুত্থানের গান। নিজে সঙ্গীতের অধ্যাপক প্যারিস বিশ্ববিদ্যালয়ে। তিনি ছোটবেলায় ঘুরে বেড়াচ্ছেন শব্দের অরণ্যে, চারপাশে অজস্র অজানা শক্তি তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটি চেয়ারের দিকে এগোয়ে তাতে উঠে বসে, জাঁ ক্রিস্তফে আছে, তার কাঁধ পিয়ানো রিডের সামনে, সেটাই তার পক্ষে যথেষ্ট। কেন সে সঙ্গীতের কাছে যায়? কি অসম্ভব সুন্দর এই সুরসঙ্গতি, এই সুরবিহার, যা সমস্ত উপাদানকে মিলিয়ে দেয়। বালক দেখে যে সঙ্গীতের অজানা শক্তি গভীর থেকে উঠে এসে তার দিকে তাকিয়ে আছে, তাকে ডাকছে, আদর করছে, গিলে খেতে চাইছে। নীল চোখ, চিররুগ্ন নিঃসঙ্গ বালক একদিন হয়ে উঠবে প্রাচীন ফরাসি মহাকাব্যের নায়কের মতো, যে পৃথিবীকে জানতে চাইবে ঝড় যেমন করে জানে অরণ্যকে। রোলা তাঁর জীবন হয়ে উঠবে 20 শতকের পাশ্চাত্যের বিবেকের কবিতা, যা ডানা মেলে উড়ে এসে আমাদের শৃগাল অধ্যুষিত রক্তরাতকে আলোড়িত করে। রোলার বইগুলির নাম থেকেই তাকে খানিকটা চিনে নেওয়া যায়। Romain-Rolland, The Story of a Conscience. Romain-Rolland, One Against All.
বাংলায় কালান্তরের প্রতীক। মৃত্যু একদিন তাকে ঘিরে ফেলেছিল। ছোট্ট বোনের সমাধিতে ফুল দিতে মার হাত ধরে সমাধিক্ষেত্রে যেত সেই শিশু। আর আজ সে পৃথিবীর সামনে দাঁড়িয়ে, পৃথিবী তো একটা সঙ্গীত, প্রাচ্য পাশ্চাত্য বলে তো সেখানে কিছু নেই, সেখানে আমার দেশ তোমার দেশ বলে তো কিছু নেই, সীমানা বলে তো কিছু নেই, জাতিভাবনা বলে তো কিছু নেই। জাতিভাবনাকে তো অন্যভাবে ভাবতে হবে আমাদের। তিনি প্রশ্ন করেন, পাত্রি, লা পাত্রি ও লা কনসিয়েন্স, পিতৃভূমি না বিবেক? এই দোলাচলকে উনি মিলিয়ে দিতে পারলেন সঙ্গীতের সুরমূর্ছনায়। রোমার রোল্যান্ড। আমি তার একটি চিঠি একটু আগেই বলেছিলাম যে জোলাকে বলা হলো, যে আমাদের দেশও বলা হবে এক মুহূর্তে দেশের সার্বভৌমত্বের দোহাই তুলে, যে এ লোকটি আমাদের দেশের লোক নয়, il est pas français, ফরাসি নয়, ও তো ইটালিয়ান। ঠিক সেরকম রোমার রোল্যান্ডকে কালিদাসনাথ লিখছেন একটি চিঠিতে 1928 সালের জুন মাসে, there is a serious misgiving, fabricated I'm sure, about your un-French character, of your genius and style. রোল্যান্ডকে লিখছেন কালিদাসনাথ। একে উদ্ধত্ত বলবো না সরল সত্য কথা? এরপরে একটা বিস্ফোরণ হলো। রোল্যান্ডর 60 খণ্ড চিঠিপত্র প্রকাশিত, আরও 30-40 খণ্ড প্রকাশিত হওয়া বাকি। কিন্তু রোমার রোল্যান্ড অগ্নুৎপাতের মতো একটা চিঠি লেখেন যে তুমি বলছো, তুমি একটু বুঝে, তুমি ভারতবর্ষের মানুষ, যে আমি ফরাসি নয়, যে ভারতবর্ষে উনি গেছেন 1924 সালে গান্ধীর সন্ধানে, মানস ভ্রমণ। কিন্তু আপনারা জানেন, যদি সে বই পড়েন, প্রথম পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদ পড়েই বুঝতে পারবেন যে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার যেন ছবি করছে, একেবারে uncompromisingly realistic। উনি প্রথম শ্রীরামকৃষ্ণের জীবনী লিখতে গিয়ে বলেন ছবিতে গন্ডগোল আছে। ওই রকম একজন বুদ্ধিদীপ্ত মানুষ এর চেহারা এরকম হতে পারে না, ফটোগ্রাফির মধ্যে সমস্যা রয়েছে। এটা বলার সাহস ছিল। তিনি ইউরোপের শ্রেষ্ঠ ফটোগ্রাফারদের ডেকে এনে বলেন কোথায় গন্ডগোল আছে, there is something wrong। সেই মানুষ স্বামী বিবেকানন্দের জীবনীকার। যে স্বামী বিবেকানন্দকে উনি বলছেন দ্য স্পিরিট উইথ দ্য ওয়াইডেস্ট উইংস। এত বড় মুক্ত মন ইউরোপে কার ছিল? কে কখন এটা বলতে পেরেছে? কে বলতে পেরেছে গান্ধী সম্পর্কে? le dernier défenseur de l'humain, the last defender of the human content, human being. In spite of his reservation against Gandhi, he said that. সেই মানুষ একটি অগ্নুৎপাতের মতো হয়। উনি বলেন তুমি কি বলছো? আমি ইংরেজিতে সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি, কি করে দেশের মধ্যে সারা পৃথিবীকে আবিষ্কার করা যায় তার কিছু ইশারা হয়তো এখানে আমরা পাবো। It may be worthwhile to remind, আমি ইংরেজিতে, আমি তো আমার ইংরেজি অনুবাদ, ফরাসি বলে তো কোনো লাভ নেই, বাংলায় না বলে, বাংলায় বললে ওই ফরাসি সিনট্যাক্সের জোরটা পাওয়া যাবে না। It may be worthwhile to remind my enemies, who in France pretend to ignore it, although they know it very well, that not only did I obtain all the diplomas and degrees of the French universities, after the baccalaureate, the Master of Arts, agrégation in history of University Paris Sorbonne, doctorate of letters, 2 doctorates of letters, 3 years at École Normale Supérieure, 2 years at École Française in Rome, at Palazzo Farnese, an assignment in the Ministry of Public Instruction, and in Italy, at the age of 31, my nomination as Professor of History of Art at École Normale Supérieure, and then at the Faculty of Arts in Sorbonne. One tends to forget that the Académie Française awarded me in 1913 its Grand Prix de Littérature, which had just been founded for the whole of my literary works. Its importance being not so much in its monetary value, but in the official consecration of my Jean-Christophe. A true French work, বলছে Académie Française। সেই মাস তারাই আমার বইটার পরের দিন, হানাহানির ঊর্ধ্বের পরের দিন আমায় চিনতে পারছে না।
সুপ্রভাত, উত্তর নেই। রবীন্দ্রনাথ হাঁটছেন তার ছেলে রবীন্দ্রনাথের সঙ্গে বুলভার্দ দু মোntparnasse। রোমারোলাকে আমি রোমারোলার বাড়ি খুঁজছি। কে কে আই এম লুকিং ফর রোমারোলা, দ্য নোবেল লরেট। কে? চিনি না। রবীন্দ্রনাথ দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, কে? রোমারোলা, চিনি না। কে? রোমারোলা, চিনি না। কি রোমারোলা? রোমারোলা আবার কে? চিনি না। মুছে ফেলে দেওয়া হয়েছে চিরকালের মতো। পন্থে তার ভস্য নেই। এডিসিয়ন de la Pléiade তার রচনা প্রকাশ করেনি। রোমারোলা লিখছেন, I knew I would be slandered. আমি জানি আমার নামে কালিমা লাঞ্ছিত করা হবে। Disgraced. I will be disgraced, repudiated, rejected by the community. আমি জানতাম আমাকে প্রত্যাখ্যান করা হবে, আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। Je savais que je serais calomnié, disgracié, répudié, rejeté de la communauté. আমাকে সবাই ছুঁড়ে ফেলে দেবে। আমার কিচ্ছু এসে যায় না। Je ne regrette rien. I don't regret anything. কালকে ছিলাম আমি নয়নের মণি, নোবেল পুরস্কার বিজয়ী একাডেমি ফ্রান্সেজের সদস্য হতে যাচ্ছি, আর আজকে কেউ না। I don't regret anything. আমার কিচ্ছু এসে যায় না। রোমারোলা। তার বন্ধু রবীন্দ্রনাথের মতো তিনিও আবিষ্কার করতে চেয়েছিলেন সারা পৃথিবীতে নিজেকে, নিজের ভাষাকে, নিজের ইতিহাসকে নতুন করে বুঝতে চেয়েছিলেন, আত্মখনন করতে চেয়েছিলেন। 150 বছর আগে জন্মানো এই মানুষ, যার সমাধি ভেজলে গ্রামে ঘাসে ঢাকা অবহেলিতভাবে পড়ে আছে। তিনি বলেছিলেন, সাধারণ মানুষের মতো আমি সাধারণভাবে সমাহিত হতে চাই। যেমন ভিক্টর হুগো বলেছিলেন 1885 সালে মৃত্যুর আগে। ভিক্টর হুগোর মতোই, ভিক্টর হুগোর সেই যে মরণ মৃত্যুর পরে যে মিছিল হয়েছিল, বিরাট মিছিল, প্যারিসে সবচেয়ে বড় মিছিল দুবার হয়। 19 শতকের সবচেয়ে বড় মিছিল ভিক্টর হুগোর মৃত্যুর পর এবং 20 শতকে জন পল সার্ত্রের মৃত্যুর পর 1980 সালের 15 এপ্রিল। সেই মিছিলে ছিলেন এক তরুণ, তার নাম রোমারোলা। ভিক্টর হুগোর মৃত্যু মিছিলে, শোক মিছিলে, আর ছিলেন তার পাশে দাঁড়িয়ে একজন দীর্ঘকায় লোক, তার নাম এমিল জোলা। একবিংশ শতাব্দীর ভাঙাচোরা মানচিত্রে রোমারোলার নিজস্ব কোনো ঘর নেই। এর কারণ কি, তিনি ফরাসির চেয়েও বিশ্ব নাগরিক। আন্দ্রে মালোর ভাষায়, ভিক্টর হুগোকে বাদ দিলে রোমারোলাকে কল্পনা করা যাবে না। তিনি যে প্রশংসা ও নিন্দে প্ররোচিত করেছিলেন তা আমি কোনোদিন বুঝতে পারবো না, আমরা কোনোদিন বুঝতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে তিনি ছিলেন মহান ফরাসি মুক্ত চিন্তার অন্যতম শেষ প্রতিনিধি। রোমারোলা মানুষের আত্মায় খুঁজেছিলেন সেই ধাতু যা বিরাট আগুনকে প্রতিহত করে শূন্যতাকে অতিক্রম করার শক্তি যোগায়। লে মেটাল, সেই ধাতু যা আগুনকে প্রতিহত করে শূন্যতাকে অতিক্রম করার শক্তি যোগায়। রোমারোলার সম্পর্কে সেই কথাই বলবো, যে কথা আমি অনেকবারও বলেছি। তার বিশ্বাস ন্যস্ত ছিল পাথরে, এক অনমনীয় পাথরে। নমস্কার।